এভরিওয়ান, জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আবার একটা স্পেশাল ডের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজ আমাদের ডেস্টিনেশন আলিপুর জু। যেহেতু যেতে আমাদের একটু লেট হয়ে গেছিল, তাই একটু ঘোরাঘুরি করেই আমরা আজকের লাঞ্চটা করে নিচ্ছি। আর আজকের লাঞ্চে আমি বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম ডিম টোস্ট। এরপর দেখলাম লেপার্ড মাটিতে শুয়ে গড়াচ্ছে, আর আমার মেয়ের তো এগুলো দেখে খুবই আনন্দ করছিল। দূরে দূরে ঘুরতে গিয়ে তো আমাদের শহর কলকাতাটাকে ঘুরে দেখা হয় না, তাই আজ সপরিবারে চলে এলাম আলিপুর জু। আর এরপর আমরা দেখতে পেলাম হায়না। দেন আমি একটা এমু পাখিকে পাতা খাওয়াচ্ছিলাম, কিন্তু এতটাই দূরে ছিল যে মাটিতেই পড়ে গেল। ওই উপরেটা ডাকছে, খুব আনন্দ, মজা পেয়েছে। আর আমার মেয়ের ম্যাকাও পাখির ডাক খুব ভালো লাগে। আর তারপর ময়ূর আমাদেরকে পেখম তুলে নাচ দেখালো। সবাই শীত থাকতে থাকতে জুয়ে ঘুরতে আসে, কিন্তু সে সময় এত ভিড় থাকে আমার আর ভালো লাগে না। তাই এই শীত গরমের মাঝের একটা সময় দেখেই আমরা এলাম ঘুরতে। আর এটি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম দেখার উদ্দেশ্যে। আগে এটিতে কয়েদিরা থাকতো, কিন্তু এখন এটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। কারণ কয়েদিদের সাথে সাথে তো ইংরেজরা আমাদের দেশের মহান বিপ্লবীদেরও আটকে রেখেছিল এখানে, এবং কিছু জনকে ফাঁসিও দিয়েছিল। তাই জন্যই এটিকে মিউজিয়াম করা হয়েছে। এখন আমরা যেই ঘরগুলো দেখছি, এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে আটকে রাখা হতো। আর এই হচ্ছে মহান বিপ্লবী বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশ গুপ্তা। ওনার একটি স্ট্যাচু করে বোঝানো হয়েছে যে ওই ঘরেই ওনাকে রাখা হয়েছিল। ও তারপর দেখলাম ফাঁসির মঞ্চ ও যাদের ফাঁসি হয়েছে তাদের লিস্ট। এগুলি দেখে তো আমার মনটা খুবই বেদনায় ভরে গেল ও গায়ে কাঁটা দিয়ে উঠল। আর এই ওপরের যে জানলাগুলো দেখছো, এখান থেকে জোর করে কয়েদিদেরকে ফাঁসি দেখানো হতো, আর ফাঁসি হয়ে যাওয়ার পর এই ঘরটিতে লাশ কাটা হতো। মহান বিপ্লবীরা অনেক কষ্ট করে আমাদের দেশটিকে স্বাধীন করে গেছে, আর তাই হয়তো আজ আমরা ঘুরতে পারছি, আনন্দ করতে পারছি, পড়াশোনা চাকরি কোনো কিছুতেই বাধা নেই। কিন্তু কিছু কিছু মানুষের জন্য খুবই খারাপ লাগে যারা আমাদের এই স্বাধীন চেতার অপব্যবহার করে এই মহান বিপ্লবীদেরকে অসম্মান করছে। একবার ভেবে দেখো তো, যদি আমাদের দেশটি স্বাধীন না হতো তাহলে ঠিক কীরকম অবস্থায় থাকতাম আমরা। ওটা অত্যাচার সহ্য করে বাঁচতে হতো। এরপর আমরা এলাম পুরনো গুদাম ঘরটি দেখবার উদ্দেশ্যে, কিন্তু এখন এটিকে নানা রকম ছবি দিয়ে বিশেষ করে সাজানো হয়েছে।
এরপর আমরা দেখলাম সে সময়ের ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র, আর তার মধ্যে ছিল এই বইটিও। এই বইয়ের ভেতর বোমা দিয়ে নাকি একজন সাহেবকে হত্যা করেছিল। আর এগুলো দেখো বোমা, আমি তো এরকম জিনিস এর আগে কখনো দেখিনি। তারপর দেখলাম নানা রকম সাইজের গুলি। বাপরে, আমি তো এর আগে কোনোদিনও জানতামই না যে এত রকম সাইজের গুলি হয়। এরপর দেখলাম আন্দামান সেলুলার জেলের একটি মিনি ভার্সন এখানে করা রয়েছে, আর লেখা আছে দ্বীপান্তরের বন্দি জীবন। আর তারপরে দেখলাম কাজী নজরুল ইসলামের অসাধারণ দেশত্ববোধক কাব্যের জন্য ওনাকে যেই ঘরে আটকে রাখা হয়েছিল। দেন আমরা এলাম একটি রুমে, যেটি গোটা জেলের প্রতিটি রুমের মধ্যে সবথেকে জঘন্যতম ও নিম্নতম। একটি ভাঙা চোরা অপরিষ্কার রুম, তার মধ্যে ছোট ছোট অনেক সিমেন্টের বিছানা করা রয়েছে, আর তার মধ্যেই সকলে একসাথে অনেক কষ্ট করে থাকার ব্যবস্থা। একটা ছোট্ট লাইট আছে, বাট একদমই পাখার ব্যবস্থা নেই। এক মুহূর্তের জন্য ঢুকে তো আমারই দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর অপরাধীদের জন্য আর কতই বা ভালো রুম দেবে, এটাই ঠিক আছে। জেলের ভেতর কিরকম হয় আমি তো কোনোদিন দেখিনি, তাই প্রথমবার দেখে একটু অবাক লাগছিল। এমনকি ওয়াশরুমেরও ব্যবস্থা নেই অপরাধীদের জন্য, বাট ওখানকার স্টাফেদের জন্য অবশ্যই আছে। শুনেছি জেলের মধ্যে সমস্ত কাজই অপরাধীদের দিয়ে করানো হয়, আলাদা করে কোনো লেবার নেই। এরপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে আজকের ডিনারটা কমপ্লিট করে নিলাম, আর তারপর চলে এলাম আমাদের বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখানে আমি দেখাচ্ছি ড্রেসটা চেঞ্জ হয়ে গেলেও আমার এখনো ঘড়ি কানের এগুলো খোলাই হয়নি। তো চলো আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।